প্রশাসন দোষণমুক্ত করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায় ভারত, মন্তব্য আমির খসরুর। দুদেশের সম্পর্ক বজায় হস্তক্ষেপ না করা আহ্বান। শান্তিপূর্ণভাবে কাকরাইলের মসজিদে 2 সপ্তাহের অবস্থানে সাতপন্থীরা, বৈষম্য দূর করে সমান অবস্থান নিশ্চিতের আহ্বান অনুসারীদের। এবং বগুড়ায় মা হত্যা রহস্যের নতুন মোড়, ছেলে নয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাড়াটিয়া, 164 ধারায় আসামির জবানবন্দি। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আওয়ামী দোসররা, তাই প্রশাসনকে দোসর মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এজন্য তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় রাজনৈতিক দল গঠনে ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ। বাকিটা জানবো আমাদের সহকর্মী NI নাহিদের রিপোর্ট থেকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জনবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী পরিকল্পনা ছিল বিগত সরকারের। প্রশাসনের যে অবক্ষয় ঘটেছে তার প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদ সরকার। তাই প্রশাসনকে দোষরমুক্ত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এ সময় তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি। বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিক ভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে। ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে 24কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের। এ সময় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমলাদের সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। গুম বিচার বহির্ভূত হত্যার বিচার করা কঠিন, কারণ ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে ছড়িয়ে আছে। 15 বছরের পুঞ্জীভূত শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয়। আফাত 8ম সম্মেলন এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর শুধু গুম খুনের শিকার পরিবারের জন্যই নয়, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার, বলছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সাবিনা মজুমদারের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলকে চিহ্নিত করা হয় বাকস্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির আমল হিসেবে। এ সময় গুমের শিকার হয়েছেন প্রায় 600 মানুষ। এতদিন এ নিয়ে তেমন কেউ সরব না থাকলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় প্রেক্ষাপট। গুমের ঘটনা তদন্তে এই প্রথম দেশে গঠন করা হয় কমিশন। শুক্রবার সকালে জোরপূর্বক গুম বিষয়ক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাদ
অষ্টম সম্মেলন হয়। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত 15 বছরে ফেসিবাদের শেকড় পৌঁছেছে গভীরে। ভয়ের রাজত্ব তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। এদের মোকাবিলা করা কঠিন। এই সময় গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে লড়াই চলমান রাখার আহ্বান জানান তিনি। The strength of this group, whether they committed enforced disappearance, whether they committed corruption or they committed extrajudicial killing, their strength is deep-rooted. And to fight with them, this is a very, very huge task. It's not easy. গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণ ও আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এই সময় আইন উপদেষ্টাও জানান, বিবেচনা করা হচ্ছে আইনি বিষয়টিও। We have our law advisor here. I would like to request our sir that there should have some ordinance so that the families of these victims can get or inherit the property in an expeditious manner. Question of trial, we are committed. And the work of the GUM Commission and the International Crime Tribunal, there could be coordination between these two organizations. অনুষ্ঠানে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। Comrades, as we stand together, as we fight together, we would like to express our collective determination that we will not let it go without seeking justice, without ensuring justice. অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, পারস্পরিক সম্মান বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে বাংলাদেশ ভারতের সম্পর্ক টিকে থাকবে। আর ৭১-এ আওয়ামী লীগের নেতারা যেভাবে নিজ স্বার্থে দেশ ছেড়ে পালিয়েছিল, ২৪-এর ৫ই অগস্টে একইভাবে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আলোচনায় অংশ নিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে বিএনপি নেতারা বলেন, বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। লুটপাট, চাঁদাবাজির সাথে জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তারা। আপনারা যারা দুর্দিনে ছিলেন, পার্টির দুঃসময় ছিলেন, আপনাদেরকে আগামী দিন ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন করব। নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে হাতে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যসূচি পরিবর্তন করেও দেশের তরুণ সমাজকে বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ, আর সে কারণেই ৫ আগস্ট হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে সেই ১৬ বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। বিগত ৫ই আগস্ট আপনারা দেখেছেন যে স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ পদে যিনি আসীন ছিলেন, তিনি ঠিক সেদিন আবার সেই ১৯৭১ সালের মতোই কাপুরুষের মতো পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের রাজনীতিকে শীর্ষক আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমাদের। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা, একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। কাম আউট অফ দিস ইকোসিস্টেম, রিমুভ দিস বগিম্যান, রিমুভ দিস ন্যারেটিভ। দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার তাগিদও দেন তিনি।
আমাদের বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী সদস্য সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার এসব কথা বলেন। শুক্রবার বাগেরহাটে খান জাহান আলী আলিম মাদ্রাসা মাঠে সদস্য সম্মেলনে তিনি আরও দাবি করেন, আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোষর রয়েছে। জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মশিউর রহমান সহ আরও অনেকে। এই ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে ঢাকার পল্টনের চত্বরে দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবের মতো মানুষ হত্যা করে সে মৃতদেহের উপরে তারা মাচামাচি করেছে। আগামী নির্বাচনে জনগণকে ভোট দিয়ে এই অত্যাচারী নিষ্ঠুর ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যারা মানুষ খুন করে আনন্দ পায়, ক্ষতবিক্ষত দেহে দেখে আনন্দ পায়, রক্ত দেখে আনন্দ পায়, এই নিষ্ঠুর বর্বরতা যাতে আর রাজনীতিতে কখনো স্থান করতে না পারে, আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। শান্তিপূর্ণভাবে রাজধানী কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল থেকেই মসজিদে প্রবেশ করতে থাকেন তারা। এ সময় বৈষম্য দূর করে মসজিদের সমান অবস্থান সহ ইস্তেমায় মাওলানা সাদকে আনার দাবি তোলেন তাবলিগের সাথীরা। এমএ আজিমের রিপোর্ট। আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবে কাকরাইল মসজিদে অবস্থান নেন সাতপন্থীরা। তাদের অবস্থানে পরিপূর্ণ হয়ে ওঠে আশপাশের এলাকাগুলো। মার্কাজ মসজিদ নিজেদের দখলে নিয়ে দোয়ায় শরিক হন সবাই। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করেছে। তারা মসজিদে 28 দিন অবস্থান করলেও সাতপন্থীদের দেয়া হতো 14 দিনের জন্য। এখন থেকে সমতা বিধান নিশ্চিত চায় তারা। কাকরাইল মার্কাজ এটাকে দখল করতে চাইতেছে তারা, এবং আমরা করতেছি 14 দিন আর তারা 28 দিন। এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। মসজিদে ঢোকলে হারা জোর কইরা ওই মসজিদ থেকে গাঁটটি বস্তা সমস্ত কিছু তারা জোর কইরা ফালায় দেয়। এছাড়াও এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ ও মাওলানা সাদকে বাংলাদেশে আনার দাবিও তোলেন তাবলিগের সাথীরা। মাওলানা সাদ সাহেব যখন আসবে তখনই তো এই বিভাজনটা দূর হবে। ওনাকে যদি না আসতে দেয় তাহলে তো এই বিভাজন দূর হবে না। আমরা কাকরাইল মসজিদ বুঝে পেয়েছি এবং আমাদের যে টঙ্গীর ময়দান আছে এই টঙ্গীর ময়দানে আমরা প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের যে বিশ্ব আমির হযরত জি মাওলানা সাদ সাহেব দামদার কত ওনাকে আমরা দেশে আনবো ইনশাআল্লাহ। পরে কিছু সংখ্যক মুসল্লিরা মসজিদে অবস্থান করলেও বাকিরা যে যার গন্তব্যে চলে যান। এমএ আজিম, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও 2 সহযোগীকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে পুলিশ। তারা জানায় ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছেলের হাতে মা হত্যার ঘটনা চাঞ্চল্য তৈরি করে সারা দেশে, নাড়া দেয় হৃদয়ে। রোববার বিকেলে দুধচাচিয়ার জয়পুর পাড়ার নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা। এর 2 দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তারের পর র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সে। পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যের জট। পুলিশ জানায় ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় হত্যার শিকার হন সালমা। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে।
আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি। তার বাসা তল্লাশি করে উদ্ধার করেছে। প্রকৃত অপরাধীর যথাযথ শাস্তি হওয়ার পাশাপাশি র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সাদ ইবনে আজিজের স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর আজিমপুরে স্টাফ কোয়ার্টার থেকে এক শিশুকে অপহরণ করেছে ডাকাত দল। দর্শক, এ নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আবাসিক এলাকায় আসলে ডাকাতির ঘটনা কিভাবে ঘটলো, কি তথ্য পেয়েছেন আপনি এই নিয়ে? চুথি, আপনি যেমনটি জানেন যে আজিমপুরের একটি বাসা থেকে একটি শিশুকে দুর্বৃত্তরা মালামালের সঙ্গে নিয়ে গেছেন এবং এখন পর্যন্ত কিন্তু শিশুটিকে আসলে পাওয়া যায়নি। তবে এখন আমরা এই বাসার নিচে যিনি কেয়ারটেকার হিসেবে দায়িত্বরত রয়েছেন তার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে আপনি এখানে কি হয়েছে আসলে ঘটনাটি যদি আমাদেরকে একটু বলতেন। এখানে ঘটনা হয়েছে যে একটা বাচ্চা চুরি হয়েছে, মানে বাচ্চার মাকে জিম্মি করে বাচ্চাকে নিয়ে গেছে আর কি। ঘটনাটি আসলে কি ঘটেছিল? আসলে কি ঘটেছিল বলতে ওই বাচ্চার মা মানে আগের সন্ধ্যায় উনি অফিস থেকে সঙ্গে করে নিয়ে আসছিল যে বাচ্চাকে মানে উনি সাবলেট রাখবে বলে, যে মহিলা উনি সঙ্গে করে নিয়ে আসছে সেই মহিলাই এই বাচ্চাটাকে নিয়ে গেছে আর কি, কিডন্যাপ করে। সকালে আসলে কি হয়েছে আমরা জানতে পেরেছি যে ঘটনাটা সকালে হয়েছে। সকালে আসলে কি হয়েছে? সকালে আমি যখন যেটা জানছি যে বাচ্চা অনেক জোরে কান্না করে উঠছে, তো কান্না করে উঠলে বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাও কান্না করে উঠছিল। ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আবার কান্না থামে গেছে। তো আমি ওই কান্না শুনছিলাম আর কি। শোনার পরে তো সেই আমি আর কিছু মনে করি নাই। পরে প্রায় 10 মিনিট বা 5-7 মিনিট পরে যখন আমাকে উনি খাটের উপর উঠে জানালা দিয়ে ডাকছে, চাচা এদিকে তাড়াতাড়ি আসেন, আমার বাচ্চা নিয়ে গেছে। তখন এসে মানে আমি বাচ্চা নিয়ে গেছে এই কথা শুনে আমি তাড়াতাড়ি আইসে ওই বাচ্চার মাকে আর পাশের বাসার যে ভদ্রলোক ওনাকে আমি এই গলির মাথায় দেখতে পেয়েছি। ধন্যবাদ। জুথি, আপনি যেমনটি শুনছিলেন যে বাচ্চাটিকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে মালামালের সঙ্গে যে বাচ্চাটি সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে যে মালামালের সঙ্গে যে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো প্রমাণ পায়নি। তবে পুলিশ এখন তদারকি করছেন দুর্বৃত্তদের সাথে যে এটির সাথে আসলে কি বাচ্চাটির সাথে আসলে কি দুর্বৃত্তদের সাথে কোনো হাত আছে কিনা এই ঘটনাতে। তো এই ছিল সর্বশেষ খবর জুথি আজিমপুর থেকে। নিত্যপণ্যের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহান্তে বাড়তি আলু পেঁয়াজের দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। সবজির বাজারও রয়েছে বাড়তি দামে স্থিতিশীল। প্রতিটি সবজি 50 টাকার উপরে। শীতকালীন সবজির দামও রয়েছে চড়া। এদিকে মিনিকেট চালের দাম 10 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারে ছুটির দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে ঊর্ধ্বগতিতে ছুটছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুর দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে পৌঁছেছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে আলুর দাম এখনই কমছে না। নিত্যপণ্যের এমন অসহনীয় দামে নাবিশ্বাস ক্রেতাদের। আলুর দাম বাইরে গেছে। আলু আজকে তো 4050 টাকা বস্তা আনছি কিনা, 70 টাকা কেজি বেচতেছি। পেঁয়াজ দেশিটা 145 আর ইন্ডিয়ানটা 125 120। খালি দাম বাড়তি আছে। হ্যাঁ, এই জন্য তো মনে করেন আমরা সাধারণ জনগণ আমাদের তো পুরো ক্ষমতার বাইরে থাকলেও খাওয়ার জন্য কিনতেই হবে। পেঁয়াজ ছিল যেটা 110 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন 140 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 ছুঁই। সেই সঙ্গে শীতকালীন সবজির সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়তি। দাম কমছে, এখন আগে একটু বেশি আছিল, সীমিত কমছে। এখন তো সবজির মৌসুম, শীতকাল তো এখন তো আরো তরকারির দাম কম হওয়ার কথা, কিন্তু এখন বাজারের দাম একটু বেশি। সবজির দাম মোটামুটি খুব সহনশীল পর্যায়ে নেই এখনো। চালের বাজারও নেই স্থিতিশীলতা।
কেজি প্রতি বেড়েছে 10 টাকা। মিনিকেট নাজির শাইল বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা দরে। চাউল মিনিকেটে চলতেছে 70 থেকে 72, 28টা 60, 59, 60, আর নাজির শাইলটা 70 থেকে 75, 77, 78 পর্যন্ত আছে। যেভাবে দাম বাড়ছে দ্রব্যমূল্যের দাম, এটা তো মোটামুটি সাধারণ যে আমরা যারা সাধারণ চাকরি করি আমাদের তো এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। ডিম সরকারি দামে বিক্রি হলেও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামি। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু দেশি মুরগিটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা বাড়ছে। 1 মাস থেকে এই দামে বিক্রি হইতেছে, সরকারি রেট বাঁধে দেওয়ার পর থেকে তার দাম ওঠে নাই। আগের মতোই আছে, বাট মাঝখানে একটু বাড়ছিল, আর ব্রয়লারটার দাম যেমন একটু বাড়ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা নিয়ে ক্রেতারা তুলেছেন প্রশ্ন। অবিলম্বে বাজার ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি সাধারণের। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জের হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও দাম চড়া। পাইকারি বিক্রি হচ্ছে 58 টাকায়, যা খুচরা বাজারে ভোক্তাদের কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকায়। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে জেলার সর্বোচ্চ প্রশাসনের হস্তক্ষেপের বিকল্প দেখছেন না ভোক্তারা। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অস্থির দেশের আলুর বাজার। এবার মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার। গেল বছরের তুলনায় আলু কেজিতে 30 টাকা বেশি বেড়ে 70 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। আলু তো মনে করেন এই বিছুন খাওয়ার আলুটা বর্তমানে বিছুন আলুর মধ্যে অনেক যাইবগা, বিছুনের শর্ট আছে, এই কারণে মনে করেন আলুর দাম বাড়তি। হিমলে আলু নাই, যে আলু আছে আলু মোটামুটি আর বেশি দিন যাইব না, আর নতুন আলু এখন নামে নাই, সেই জন্য আলুর দাম বেশি। দামে না ওই যে গৃহস্থের মাল কিছু ক্ষতিপূরণ পড়ছে, আমদানিটা কম, এই জন্য আর কি একটু বাড়ছে আর কি বাজারটা। আলু একটা লিমিটে আসলে সবার জন্য এটা এরকম কি ভালো হয়। হ্যাঁ, যেরকম ৫-৫০ টাকা 50 টাকা এর মধ্যে থাকলে বেশি ভালো হয়। 70 টাকা হইলে 1 কেজি আলু কিনবো, আরো কিছু কিনলে তো আর 8 টাকা পয়সা থাকে না। পাইকারদের দাবি, গেল সপ্তাহে হিমাগার থেকে 60 টাকা দরে আলু বিক্রি হলেও চলতি সপ্তাহে 2 থেকে 3 টাকা কমেছে। এখন বিক্রি হইতেছে মনে করেন এখানে কোলেস্ট্রল 57 টাকা কেজি, 57, 56। আর কম যদি ইন্ডিয়ান আলুটা সার্সিতে আসে তখন আর কি কমার সম্ভাবনা আছে। 55 বিক্রি করে, 57, 60। আলু তো নতুন আলু আসবে আরো 60 থেকে 65 দিন পর। এই 60 থেকে 65 দিন পর্যন্ত সামান্য আর কিছু বাড়বে, সেটা এখন বর্তমানে 55-56 টাকা কেজি, হয়তো এটা 60 টাকাও যাইতে পারে। তবে আলুর রেকর্ড দামের জন্য প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দিয়েছেন এই কর্মকর্তা। এই ঘূর্ণিঝড় মেঘজুমের কারণে আপনার আলু 2 বার রোপণ করতে হয়েছে, এজন্য দেখা যায় যে কৃষকদের উৎপাদন খরচটা অন্যান্য সময়ের চেয়ে এবার একটু বেশি। কৃষি বিভাগের তথ্য মতে মুন্সিগঞ্জে গেল মৌসুমে 10 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হয়েছিল। জেলার 54 হিমাগারে এখনো মজুদ আছে 1,51,000 মেট্রিক টন। এর মধ্যে 71,000 মেট্রিক টন খাবার আলু রয়েছে। মুন্সিগঞ্জে বর্তমানে যে খাবার আলু মজুদ, বিগত বছরে এই সময়ে খাবারের মজুদের সাথে প্রায় এক। সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এখানে আলুর কোনো ঘাটতি আছে। আলু আমাদের বাজারে উঠে যায়, তাহলে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে আসবে। নতুন আলু এলেই দাম কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।